হাই বন্ধুরা, আমি রূপম। আজ কথা বলবো আমাদের টলিউড ইন্ডাস্ট্রির এমন তিনজন সুপারস্টার যারা খুব খারাপ সময় আমাদের টলিউড ইন্ডাস্ট্রিকে এমনভাবে প্রোটেক্ট করেছেন, এমন এমন কাজ করেছেন আমাদের টলিউড ইন্ডাস্ট্রির জন্য, যার ফলে কোথাও একটা গিয়ে এই টলিউড ইন্ডাস্ট্রিতে সবসময় নিজের গ্রাফটা মেনটেন করতে পেরেছে। কখনো যদি নিচের দিকে নেমে যাচ্ছিল, তো সেইখানে এই তিনজনের যে কর্তৃত্ব বা কৃতিত্ব ছিল সেটা অনেক বেশি ছিল। তো সেই নিয়ে কথা বলবো। কিন্তু আমি বলে রাখি, আমি লেজেন্ডারি সুপারস্টার মানে সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার, এনাদের কথা কিন্তু এখানে বলবো না। কারণ আমি এখনকার রিসেন্টলি বেসিস যারা স্টার রয়েছেন, যাদের কথা আপনারাও জানেন, আমরাও জানি, এবং কোথাও একটা গিয়ে এদের একদম শুরু থেকে এরা যেরকমভাবে চলে আসে সেটা আমরা প্রত্যেকেই দেখেছি। তো সবার আগে যেটা বলতে হয়, তো সেখানে তিনজনের নাম আপনারা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন, দেব, জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এনাদের তিনজনের কথাই বলছি। তো তিনটে ফেস, যদি এই তিনজনের কথা বলি, তো এরকম তিন রকম ফেস গেছিলো আমাদের টলিউড ইন্ডাস্ট্রি খুব খারাপ, যেখানে এই তিনজন এসে খুব ভালো করে রেস্কিউ করেছেন আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে। তো সবার আগে বলতে গেলে বলতে হয় 1987-এ ডেবিউ করা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি যখন ডেবিউ করেছিলেন, এখন আমরা অনেকেই বলি তার বাবা তো ফিল্ম স্টার ছিলেন, তো তার ফলে তার যে ক্রেজটা বা তার ডেবিউ করতে আর বেশি অসুবিধা হয়নি। কিন্তু আপনারা যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভালো করে না জেনে থাকেন, না বুঝে থাকেন, তাহলে আপনারা এই কথা বলতে পারেন। কিন্তু যারা জানতে চান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, তারা অবভিয়াসলি একটা ডকুমেন্টারি ফিল্ম দেখতে পারেন, যেটা আমি দেখেছিলাম। সেটা হচ্ছে সিনেমা ফর অনলি। এটা 23rd কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল। এবং এই ফিল্মটা ডাইরেক্ট করেছিল দুজন, মিতালি এবং সম্রাট নামে দুজন পরিচালক, যেখানে তার জীবনের খুঁটিনাটি না জানা তথ্য প্রত্যেকটা সেখানে বাস্তবায়িত করা হয়েছিল। এবং এই ডকুমেন্টারি ফিল্মে দেখানো হয়েছিল যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন ডেবিউ করেছিল, তাকে কতটা স্ট্রাগল করতে হয়েছিল। কারণ যেহেতু তার বাবার সঙ্গে তার মায়ের ডিস্টেন্সটা অনেকটা ছিল, এর ফলে মাঝখানে সাফার করেছিল প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং যিনি তার মায়ের কাছেই মানুষ হয়েছিল, এবং তার মা তাকে সবসময় গাইড করতো। এবং এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কীভাবে তিনি এসেছিলেন এবং কতটা সাফার তাকে করতে হয়েছিল, সেটা সেই ডকুমেন্টারি দেখলে আপনি বুঝতে পারবেন। এমন হয়নি যে ফিল্ম স্টারের ছেলে বলে সে খুব সহজে সব কিছু পেয়ে গেছিলো। এটা আপনারা সেই ডকুমেন্টারি দেখলে আপনারা জানতে পারবেন। এবং যদি আপনারা একটু ভেতরের খবর জেনে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রসেনজিৎ বাবুও অনেক স্ট্রাগল করেছিলেন। তো তার প্রথম ছবি ছিল, যদি যে কাউকে জিজ্ঞাসা করি, তার চাইল্ড অ্যাক্টারের ছবিগুলো বাদ দিয়ে, অ্যাজ চাইল্ড অ্যাক্টার, তো সবার আগে সবাই একটাই কথা বলে, সেটা হচ্ছে সুজিত গুহর অমর সঙ্গী। কিন্তু এই তিনজন স্টারের একটা সিমিলারিটিস আছে, যেটা আমি পরে রিভিল করব। তো সবার আগে বলতে হলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কিন্তু প্রথম ছবি ছিল দুটি পাতা, বিমল রায় পরিচালিত, যেই ছবিটা সম্পর্কে বেশিরভাগ লোকই জানে না। এবং তারপরে এসেছিল অমর সঙ্গী। তো অমর সঙ্গী যদি বলি, তো অমর সঙ্গী কিন্তু এরকম না যে রিলিজ আপনি বক্স অফিসে হিট, লাইক জিতের ডেবিউ ছবি সাথীর মতো, সেরকম কিন্তু নয়। এই ছবিটা বক্স অফিসে আসা মাত্র প্রথম সপ্তাহে একদম চলেনি, মুখ থুবড়ে পড়েছিল। এটা ওই ডকুমেন্টারি ফিল্মেই যে পরিচালক সুজিত গুহ তিনি নিজেই বলেছেন। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ডিরেক্টরকে ফোন করে বলেছিল তাহলে আমি কি করব, এবং নিজেকে একটা ঘরে বন্ধ করে রেখেছিলেন। তো সেই সময় তিনি খুব ফার্স্ট্রেটেড হয়ে গেছিলেন। কিন্তু পরের সপ্তাহ থেকে টিকিট উইন্ডোতে এত ভিড় হয় এবং সেই ছবিটা প্রায় 1 বছর চলে। এবং সুজিত গুহ এই কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলেন যে সেই প্রসেনজিৎ এবং আজকের প্রসেনজিৎ, তার যে গ্রাফটা ছিল নিজেকে, চরিত্র বিশ্লেষণ সবার আগে দরকার, যে আমি কতটা ঠিক করলাম কতটা ভুল করলাম, সেটা সবসময় তিনি মেনটেন করেছেন। এবং তার কেরিয়ার গ্রাফ সবসময় ঊর্ধ্বমুখী উঠতে গেছে, লাইক আমাদের যোগান রেখার মতো সবসময় ওপর দিকেই উঠে গেছে। এবার যদি বলি তাহলে হচ্ছে প্রসেনজিতের আরও কয়েকটা না জানা কথা। তো আমরা সবাই বলে থাকি মাঝামাঝি একটা সময় এসেছিল, ঠিক 2002 থেকে 2004-এর মধ্যে, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একের পর এক খুব বাজে ছবি করে গেছেন। তো সেই ছবিগুলো মাস অ্যাপিল হলেও ছবিগুলো কিন্তু বক্স অফিসে বেশিরভাগই ফ্লপ হয়েছিল। তো সেখানে বলে অনেকেই যে এরকম ছবি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেন করেছিল। তো সেই ডকুমেন্টারি ফিল্মে এইগুলোও বলা রয়েছে যে এই ছবিগুলো যখন করা হয়েছিল, আপনারা কী ভাবেন যে ছবিগুলো শুধু পয়সার জন্যই করেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? তো আপনারা জানেনই না প্রসেনজিৎ চ্যাটার্জিকে। তিনি এই ছবিগুলো করেছিলেন এই যে লাইটম্যান, এই যে সেটে যারা কাজ করে, এই মানুষগুলোর কথা ভেবে। ঋতুপর্ণ ঘোষ তার তার ইন্টারভিউতে বলতেন, এবং যদি আপনারা ঘোষণ কোম্পানির এপিসোডগুলো দেখে থাকেন, সেখানে তিনি বলেছিলেন যে তিনি বেশি বেশি করে ছবি বানাতেন যাতে এই মানুষগুলো সবসময় কাজ পেতে থাকে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জিও সেই উক্তিতেই বিশ্বাসী ছিলেন, এবং তিনি বেশিরভাগ ছবিগুলো করেছিলেন, তার মধ্যে 70% ছবিরই পারিশ্রমিক তিনি নেননি।
কারণ তিনি চেয়েছিলেন ইন্ডাস্ট্রির ভালো হোক, এই মানুষগুলো খেটে করে খাক। যে মানুষটার মানে 1 বছরে প্রায় 50+ ছবি এসেছিল, শুধুমাত্র অডিয়েন্সের জন্য তো অবভিয়াসলি, এবং ক্যামেরার পিছনে যে মানুষগুলো খেটে মরে তাদের কথা ভেবে। তো তারপর কিন্তু আপনারা এই কথা বলতেই পারবেন না যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুধু টাকা কামানোর জন্য এরকম ধরনের ছবি করেছেন। এবং 2008 থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে গ্রাফটা বদলে যায়, একজন সুপারস্টার থেকে একজন ক্রিটিক্যালি অ্যাক্লেম স্টার হয়ে যায়। সেটা আমরা অটোগ্রাফ বলি, মনের মানুষ বলি, বাইসে শ্রাবণ বলি, মিশর রহস্য বলি, প্রত্যেকটা ছবির যেরকমভাবে তিনি স্ক্রিপ্ট বাছাই করেছেন, এবং এখনও তার ছবি আসলে সবাই জানে যে এই ছবি শিওর শট ব্লকবাস্টার। এই যে নিজের নামের ওপরে ট্যাগটা বদলানো, এটা সবচেয়ে বোধহয় কঠিন। এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করে দেখালেন, এবং এখন তার ছবি যেরকমভাবে মাস অডিয়েন্স দেখে তার চেয়েও বেশি ক্লাস অডিয়েন্স দেখে। এটাই বোধহয় একটা স্টারের সবচেয়ে বেশি পাওয়া। এরপর যদি যাই তো সেকেন্ড, 2002-এ ডেবিউ করা আমাদের টলিউড অডিয়েন্সের সবচেয়ে প্রিয় নায়ক, যাকে অনেকেই বলে যে গ্ল্যামারাস স্টার, সেটা হচ্ছে জিৎ। তো জিতের ডেবিউ ছবি কী ছিল? হরনাথ চক্রবর্তীর সাথী। তো এনারও সিমিলারিটিস পুরো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো, যে এনারও একটা আগের ছবি ছিল, ছবিটা ছিল চান্দু, তেলেগু ছবি। এই ছবিটাও বক্স অফিসে একদম মানে ডিজাস্টার ডিক্লেয়ার হয়। তারপরেই তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে পা রাখেন, এবং আপনারা একটা অ্যাড হয়তো সবাই দেখেছিলেন, 90s অ্যাডটা খুব ফেমাস ছিল, নবাব কিনলে আরাম ফ্রি। এবং সেইখান থেকে জিতের যে বলেন একটা ফেস, ফটোজেনিক ফেস হয়ে যায়, তো সেইখানে জিতের ফেসটা খুব ক্রেজ তৈরি করে। এবং জিতের ফিল্ম সাথী, যেই ছবিটাকে এখনও লোকে দেখলে ভাবে যে সত্যি এই ছেলেটার জন্য কষ্ট হয়। মানে একটা নতুন ছেলে, যে ছেলেটা ডেবিউ করছে একটা ছবিতে, এবং প্রথম ছবি ব্লকবাস্টার, তো অবভিয়াসলি অল টাইম ব্লকবাস্টার, সবচেয়ে বড় হিট জিতের কেরিয়ারের। এবং সেই ছবিটা যারা যারা দেখেছে, প্রত্যেকে ছবিটা দেখে কষ্ট পেয়েছে শুধু জিতের চরিত্রের জন্য। সেখানে প্রিয়াঙ্কাও অবভিয়াসলি খুব মানে তার ক্রেজ বেড়েছিল, কিন্তু জিতের কাছে সেই ছবিতে যেন আর কেউ ছিল না। ছবির প্রত্যেকটা গান হিট, ছবিটা অ্যালবাম হিট, ফিল্মটা চলে যাচ্ছে তো চলেই যাচ্ছে। এবং বাঙালি অডিয়েন্স সাথী দেখেনি এমন কাউকে আপনি খুঁজে দেখান। তো জিৎ কিন্তু নিজেকে এরকম একটা সুইট ক্যারেক্টার থেকে যেরকমভাবে মাস স্টার বানালো, যেখানে জিতের কেরিয়ার মাঝে একটা টাইম গেছিল 2005, 6, 7 নাগাদ, যখন জিৎ মানে অনেকটাই ডাউন হয়ে গেছিলো। কিন্তু আবার জিৎ যেরকমভাবে ব্যাক করলো, 6 প্যাক বানালো, ওয়ান্টেড, জোশ, ফাইটার, রবি কিরাগির সাথে ব্যাক টু ব্যাক হিট, কোয়েলের সাথে জিতের জুটি, স্বস্তিকার সাথে জিতের জুটি, এবং জিৎ একজন মাস সুপারস্টার হয়ে গেলেন। এবং মাস সুপারস্টার হয়েও তিনি থামলেন না। তিনি এত বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের এত কিছু দেওয়ার পরেও তিনি কি করে নিজের কেরিয়ার গ্রাফ তৈরি করতে হয়, কি করে একটু আলাদা কাজ করতে হয়, সেটা তিনি দেখালেন সবচেয়ে সাহসীকর কাজ করে। সেটা হচ্ছে নিজের প্রোডাকশন হাউস বানিয়ে অনেককে কাজের সুযোগ করে দিলেন। এবং তারপরে যখন তার একটা ট্যাগ লেগে গেল যে মাস মহারাজা জিৎ, তখন সেই ট্যাগ ভাঙার চেষ্টা করলেন এই 2019-এ বাচ্চা শ্বশুর দিয়ে। এবং তিনি বোঝালেন যে তিনি কন্টেন্ট ড্রিভেন ফিল্ম আনবেন শুধুমাত্র অডিয়েন্সের জন্য। কারণ জিতের যা ফ্যান ফলোয়িং, আপনারা জানেন জিতের হিউজ ফ্যান ফলোয়িং, তো জিৎ যদি সেই বাধা ছকে ছবি করেই যায়, তো এর ফলে কিন্তু কোনো সমস্যা জিতের হবে না, জিৎ কিন্তু হিটের পরে হিট দিয়েই যাবে। কিন্তু তাও জিৎ নিজের নিয়মাবলী ভাঙলেন, কাদের জন্য? আপনাদের জন্য, আমাদের জন্য। এটাই বোধহয় বলে একটা সুপারস্টারের নিজের কেরিয়ার গ্রাফ, অডিয়েন্স সম্পর্কে কোথাও একটা কি সামঞ্জস্য রাখা। এই জন্য জিৎকে সবাই বলে যে এই মানুষটা বাদবাকি স্টারদের থেকে সব থেকে আলাদা। এরপর যদি 3 নম্বরে বলি, তাহলে তিনি হচ্ছে এদের সবার থেকে জুনিয়র, তিনি হচ্ছে দেব। তবে এরও সিমিলারিটিস আগের মতোই। এনারও প্রথম ছবি বক্স অফিসে একদম ফ্লপ ছিল, সেটা ছিল অগ্নিশপথ। কিন্তু 2007-এ যে ছবিটা দেবের এসেছিল, সেই ছবিটা আই লাভ ইউ, যদিও রিমেক ছবি, ছবিটা এরকমভাবে একটা ক্রেজ করে যে একটা ছেলে আছে, যে ছেলেটার হাইট দারুণ, যে ছেলেটাকে দেখতে দারুণ, যে ছেলেটার মেয়ে ফ্যান ফলোয়িং এত বেশি যে ছেলেটা রাতারাতি সুপারস্টার হয়ে যায়। তার ফিল্মে জিৎ গাঙ্গুলির গান, তার ছবিতে নাচ থাকবেই। ছোট থেকে বড় প্রত্যেকে দেবের গানে কোমর দোলায়, সে ভাসানে হোক, ছোট ছোট বাচ্চারা হোক, সবার মুখে তখন দেব দেব দেব। দেবের ফিল্ম এমনও হয়েছে, আমার মামাবাড়ি তো আহিরুল্লাহ ওদিকে, তো সেইখানে আমি দেখেছিলাম যে দেবের পরাঞ্জয় জ্বলিয়ে একটা হলে চলছে এবং অপর হলে দুজনে চলছে, এবং দুটো শোই মানে একদম হল হাউসফুল। তো এটাই বোধহয় একটা স্টারের ক্যাপাবিলিটি, তার ক্ষমতা। তো সেটা দেব বারবার প্রুভ করেছেন। দেবের বোধহয় মানে অনেক ফিল্ম ছিল যেগুলো একদম পরপর সুপারহিট, এটাও একটা রেকর্ড ছিল দেবের কাছে। সেখানে একটা নতুন স্টার যে এরকমভাবে ইনক্রিজ হচ্ছিল।
কিন্তু এই ইনক্রিজটা কিন্তু দেব বজায় রাখতেই পারতেন একদম সেফ খেলে, কারণ তার কিন্তু এরকম খুব কম হয়েছে দেবের ছবি চলেনি, এটা খুব কম হয়েছে। তো সেইখানে দেব নিজেকে ভাঙলেন। অনেকেই বলছিল দেব ভালো অভিনয় করতে পারে না, দেবের ছবি লাখে চলে, নাচ গানে চলে, কিন্তু দেব নিজেকে ভাঙলেন, নিজেকে গড়লেন। দেব নিজের প্রোডাকশন হাউস খুললেন এসভিএফ এর এগেইনস্টে, যার ফলে এসভিএফ দেবকে বারবার চাপতে শুরু করলেন লাইক জিতের মতো। কিন্তু সেইখান থেকে দেব নিজের প্রোডাকশন হাউসে কিন্তু একটা ছবিও এমন আনলেন না যেটা খুব ইজি ছিল করা, যেটা এখান থেকে টুকে এখানে বানিয়ে দিলাম। প্রত্যেকটা ছবি চ্যালেঞ্জিং ছিল, অডিয়েন্সের জন্য নতুন কিছু ছিল এবং কন্টেন্ট ড্রিভেন ছিল। এবং দেব এইটুকু প্রুফ করলেন যে দেব কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু ভাবেন, কারণ সে তার ইন্টারভিউতেও বলেছেন যে আমাদের টলিউডে তো স্ত্রী 2.0 হচ্ছে না। তো স্ত্রী 2.0 না হোক, আমাদের টলিউড আজকে পাসওয়ার্ড তো হচ্ছে, আমাদের টলিউডে আজকে কিডন্যাপ তো হচ্ছে, বাচ্চা শ্বশুর তো হচ্ছে, দৃষ্টিকোণ তো হচ্ছে। এগুলোই বোধহয় আমাদের সবচেয়ে বেশি পাওয়া দেব, জিৎ, প্রসেনজিৎকে। আপনি যদি তিনজনকে দেখেন, তিনজন এমন ফেসগুলোতে এসেছিল যেগুলো সবচেয়ে বেশি দরকার ছিল। যখন প্রসেনজিৎ ডুবে যাচ্ছিল তখন জিৎ এলেন, এবং জিৎ আসার পরে এমনভাবে রোম্যান্টিক হিরোর ট্যাগটা পেলেন, তার বন্ধন বলি, তার মানিক বলি, তার ঘাতক বলি, প্রত্যেকটা ছবিতে জিতের যেন নতুন একটা করে ইমেজ ফুটে আসছিল। এবং যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা বলি, তো সেই তাপস পালের সময় দারুণ হিট ছবি ছিল। যখন প্রসেনজিৎ এর ইন্ট্রোডাকশন হয়, তখন তাপস পালের ভালোবাসা ভালোবাসা বলি, দাদার কীর্তি বলি, তার একটু আগে এই সবকটা ছবি মানে বক্স অফিসে তুখর হিট। ভিক্টর ব্যানার্জি বলি, সেইখানে আসা একটা ছেলের গগলস পরে, সাদা ট্রাউজার পরে, সাদা মাফলার পরে, হোয়াইট প্যান্ট, হোয়াইট বুট, সেটা দারুণ ছিল। এবার যদি দেবের কথা বলি, তো আমরা ওই নিক্যাপ, হাতে রিস্ট ব্যান্ড ওরকম পরা, প্রত্যেকটা ফিল্মের এমন এমন গানে ডান্স করা, ডান্স স্টেপগুলো সবাইকে আইকনিক করে তোলা, সবাই ওই ডান্স স্টেপগুলো ফলো করছে, এটা দেব এনেছিল। তারা প্রত্যেকেই নতুন কিছু করেছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির জন্য। এবং এরা কোথাও একটা গিয়ে অবভিয়াসলি কমার্শিয়াল অডিয়েন্স তো টেনেছেই, কোথাও একটা গিয়ে ক্লাস অডিয়েন্সও টেনেছে। এবং এদের জন্যই বোধহয় এই সিঙ্গেল স্ক্রিনগুলো আরও অনেক দিন আয়ু পেয়ে গেছে। তো এদের জন্য দেব, জিৎ এবং প্রসেনজিৎকে ধন্যবাদ। এবং এদের যে স্টারডম, এটাকে আরও অনবদ্য করতে এই ভিডিওটা আপনাকে শেয়ার করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। রেড বাটনটা এক্ষুনি ট্যাপ করতে হবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকবেন। টেক কেয়ার।